হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। সবার আগে জিজ্ঞেস করি, কেমন আছো সবাই? দ্বিতীয় কথা, সবার কাছে ক্ষমা চাইছি এতদিন গল্প না দেওয়ার জন্য। তাহলে গল্প শুরু করা যাক। আজকে নিয়ে এসেছি লীলা মজুমদারের সব ভুতুড়ে বইটি থেকে দুটি গল্প। প্রথম গল্প, আহিরি টোলার বাড়ি। আহিরি টোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না, দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেওয়ালে সব ইট বেরিয়ে পড়েছে, শুধু ইঁদুর বাদুড়ের বাস, আর সব জায়গায় একটা সোঁদা সোঁদা গন্ধ। বাড়িটা বাবা ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহরই তখন সবে তৈরি হচ্ছে। দিব্যি চক মেলানো দোমহলা বাড়ি, দেওয়ালে সব জং ধরে যাওয়া চিত্র করা, বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না। কি সব চোরা কারবার চলত। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবা ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে 4টে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল, সেসব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় 3 তলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবার প্রি টেস্টে অঙ্কে 15 পেলাম। তাই নিয়ে বাড়িময় সে যে কী রকম হইচই লেগে গেল, সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই। রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে। অদ্ভুত সব ছায়া পড়েছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানলার শিক নোনা ধরে ভেঙে গেছে। ঢুকতে কোনো অসুবিধে হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়। আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপসিপানা। পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে উপর তলায় উঠে যাচ্ছি। এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল, আহা, তোদের জ্বালায় কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে আলবুলোটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না? সারাদিন শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। ভুরভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির ওপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন। ভুস্কো রঙের লম্বা জোব্বা পরা, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি। যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি, আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ, তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস? কি চাস তাই বল দেখি বাবা। খিদে পেটটা খালি খালি লাগছিল। বললাম, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুরদার বাড়ি। ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? তোমার ঠাকুরদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন।
কোথাও মানুষ নেই, চারদিকে অন্ধকার। রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পারদেশি আমিন, বলি কাজের সময় গেলি কোথায়? আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো। তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সেজ হাতে, কুচকুচে কালো, ডিগডিগে লম্বা, গোলাপি গেঞ্জি, মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় হতভাগা? বাড়িতে লোক এলে দেখতে পাস না? একে বারোয়ারি তলার হাফ আকড়াইটা একবার দেখে এলাম। আমার দিকে ফিরে পড়ল, যাবে না খোকা বাবু হাফ আকড়াইতে? কেমন সব সঙ্গে নিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বললে, চুপ, ওসব ছেলে মানুষের জায়গা নয়। এসো দাদা, তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম। মেঝেতে লাল গালচে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো। এক কোনায় গোফ ছোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে, কানে মাখরি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেবো তোমাদের বারোয়ারি পুজোর জন্য। এখন কেটে পড়ো। লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছো নাকি? কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস? হতভাগা, তোর লজ্জা করে না? আখ হয় না কেন? শুভঙ্করী পড়িস না? মুখ অমন পাংশু পা না কেন? খেয়েছিস? হ্যাঁ, খাসনি এখনো? পরদেশি, যা দেখিনি, পচুকে বলগে যা। পরদেশি চলে গেলে বললেন, আমার কখনো একটা আখ কষতে ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি? জানিস, নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম হৌসের সব হিসেবের ভুল শুধরে দিয়েছিলাম বলে। দাঁড়া, কুটিকে ডেকে পাঠাই, সে তোকে আখ শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি, সন্দেশ, ছানা মাখা আর 1 গিলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে, পাশের ঘরে কারি কুড়ি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমোলাম। সকালে পরদেশি এসে ডেকে দিল, কুট্টিবাবু আখ কষাতে এসেছেন। কুট্টিবাবুও এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গিলাস দুধ দিয়ে গেল। বই নেই, পুটলিতে খাতা পেন্সিল ছিল, তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না, সব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুটিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়ি ঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতা বাহারের গাছ, আর উঠোনে দাঁড়ের ওপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেওয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে। কাকে খুঁজছ খোকাবাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি তার নাম পরদেশি? বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবু বাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ, কুট্টি বলছিল। এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুজে দিলেন। ও কি পরদেশি?
বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কাধাক্কি চেঁচামেচি করছে। সংরা নয় তো পরদেশি? পরদেশি আস্তে আস্তে মাথা নাড়ল। আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসে মশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাবু তুমি! এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলির মধ্যে খাওয়া নেই দাওয়া নেই, দিব্যি রাত কাটিয়ে দিলে। বলি হারি তোমাকে। অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তক্তকে উঠোন, তোতা পাখির শাড়ি, পাতা পাহাড়ের গাছ সব উড়ে গেছে। পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম। খালি ঘর খাঁ খাঁ করছে। ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে পড়ে আছে। পরদেশি, ও পরদেশি, শিবুবাবু, কোথায় তোমরা? বাবা আমাকে খপ করে ধরে বললেন, জানিস না শিবুবাবু আমার ঠাকুরদা, পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো, টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো, দেখো। কাউকে কিছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরিটোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই থাকবো। গঙ্গাটাও বেশ সামনে আছে। শুরু করছি আজকে দ্বিতীয় গল্প, লীলা মজুমদারের লেখা ওহি দিদির বন্ধুরা। ওহি দিদির স্বামী যখন পেনশন নেবার পর গড়িয়া ছাড়িয়ে কোন এক অজপাড়াগায়ে নতুন খোলা এক হাতের কাজ শেখাবার স্কুলের প্রায় মিনি মাগনার অধ্যক্ষ হয়ে সপরিবারে চলে গেলেন। কেউ বলল পাগল, কেউ বলল স্টুপিড, আর বেশিরভাগ বলল ঠিক ওরই উপযুক্ত কাজ হয়েছে। পরিবার বলতে ওহি দিদি আর তার বুড়ি শাশুড়ি। অবশ্যই অজপাড়াগা ঠিক নয়, এককালে ভারী বর্ধিষ্ণু শহর ছিল বোধহয়। একটা মজা নদী গিয়ে গঙ্গায় পড়ত, নাকি মস্ত বন্দর ছিল, ব্যবসা বাণিজ্যের ঘাঁটি। বড় বড় বজরা এসে নোঙর ফেলত। মস্ত মস্ত ভাঙা ঘাট এখনও দেখা যায়। কিছুদিন আগে গ্রাম সংস্কারক দুর্দান্ত ছেলেরা কাদা তুলতে গিয়ে মরচে ধরা নোঙর আর অনেক মরা মানুষের কঙ্কাল তুলে কাজ ফেলে পালিয়েছিল। ওহি দিদির দেওর ধরণীবাবু বলেছিলেন, কাদার নিচে নিশ্চয়ই মেলা ডুবো জাহাজ আছে। সরকার যদি বুদ্ধি করে এখানে হাতের কাজ শেখার স্কুল না করে নদীর কাদা তোলার ব্যবসা খুলত, তাহলে 3 ডবল লোক চাকরি পেত, আর সোনা দানায় সব ব্যাটার ট্যাগ ভর্তি হতো। ওহি দিদির স্বামী সুরেনবাবু কথাটা হেসে উড়িয়ে দিলেও ওহি দিদি একবার গিয়ে জায়গাটা ভালো করে দেখে হতাশ হলেন। মজা নদীতে বর্ষাকালেও হাঁটু জল হয় না। এখন পুজোর সময় পায়ের কবজি ডোবে না, তলাটা ইঁটের মতো শক্ত। বাড়ি ফিরতেই দেরি হয়ে গেল। বুড়ি শাশুড়ি বেজায় খিটখিটে, তার ওপর দুধের ফরমায়েশ নিতে এসে গয়লা ফিরে গেছিল। মাছের জন্য হাটে লোক পাঠানো হয়নি। তোলা উনুন নিভে টিভে একাকার। গুছিয়ে বসতেই দিন 4 গেল। এ অঞ্চলটাতে বহু পুরনো পোড়ো বাড়ির ধ্বংসাবশেষ। কয়েকটার 2-1টা মহল মেরামত করে মালিকেরা বসবাসযোগ্য করে রেখেছে। কয়েকটা পড়ে গিয়ে ইটে স্তূপ হয়ে আছে। যত রাজ্যের সাপখোপের বাস, আর কতগুলো যে কোনো সময় ধসে পড়বে। সেদিক দিয়ে বাসিন্দাদের অদ্ভুত রকম নিশ্চিন্ত বলতে হবে। চারদিকে মস্ত মস্ত আম কাঁঠালের বাগান, যত্নের অভাবে নাকি ফল হয় না। মস্ত মস্ত পুকুর, তার পাঁক তোলা হয় না। মাছের চাইতে ব্যাঙ বেশি।
একটা বেজায় পুরনো পাথরের তৈরি বিষ্ণু মন্দির, তাতে কোষ্টি পাথরের বিষ্ণুর পাশে লক্ষ্মী। পূজারই নেই। গয়লাপাড়ার বাসিন্দারা দুবেলা ফুল, গঙ্গাজল, বাতাসা দিয়ে আসে। এদিকটাই নাকি সেকালে বড়লোক শেঠদের পাড়া ছিল। গুপ্তধন থাকা কিছুই বিচিত্র নয়। গয়লারা শেঠদের দুধ জোগাত, 5 মাস খাটত। মোট কথা, দিনের বেলা অত কিছু মনে না হলেও সন্ধেবেলায় জায়গাটা বেজায় নির্জন হয়ে যেত। তার উপর চারদিক ঘুটঘুটে অন্ধকার। কালীঘাটের সরু রাস্তাতে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা কথা শোনা যেত। এত গায়ে গায়ে বাড়ি যে চোর ঢুকবার জায়গা ছিল না। দিনের লোকেদের হট্টগোল থামতেই রাতের লোকেদের হট্টগোল শুরু হতো। মাত্র 2 ঘন্টার জন্য রাত 2টো থেকে 4টে একটু নিঝুম হতো। এখানে সন্ধ্যা না নামতেই মাঝরাত। সুরেনবাবু কিছু দেখে শুনে বাড়ি নেননি, যা দিয়েছে অমনি এসে উঠেছেন। কাছে পিঠে অন্য কেউ নেই। যত রাজ্যের পোড়ো বাড়ি আর মান্ধাতার আমলের আমবাগান। এ বাড়িটারও 9 ভাগ ভেঙে এই 1 ভাগ টিকে আছে। তবে এটাকে ভালো করে মেরামত করা হয়েছে। সেকালে হয়তো এটা কোনো বড় লোকের অন্দরমহলের খানিকটা ছিল। দক্ষিণ দিকে পাশাপাশি 3খানা শ্বেত পাথর দিয়ে বাঁধানো ঘর, পাশে কলঘর, আর পূব দিকে এই রান্নাঘর। এর মধ্যেই ভাড়ার ঘর। আলাদা ভাড়ারের কি দরকার? সব খুলে ফেলে রেখে দিলেও কেউ নেবে না। কালীঘাটে জানলার শিকের ওপর জাল দিতে হয়েছিল, নইলে আঁকশি ঢুকিয়ে পুরনো গামছা পর্যন্ত নিয়ে যেত। আর এখানে ভুলে সারা রাত পেতলের ঘড়া বাইরে ফেলে রাখলেন। সকালে উঠে দেখলেন ঘড়া তো খোয়া যায়নি, বরং কিছু লাভ হয়েছে। পুরনো গন্ধরাজ লেবু গাছের মগডালের রস টুসটুসে লেবুগুলো কেমন করে খসে পড়ে আছে ঘড়ার ভিতরে। রান্নাঘরের সামনে চওড়া রক, তারপর শান বাঁধানো উঠোন। উঠোনের ধারে কুয়ো, লেবু গাছ, সজনে গাছ, বেল গাছ, আর রান্নাঘরের মুখোমুখি ভাঙাচোরা গোয়াল ঘর। সেখানে শেষ গরু হয়তো থেকে গেছে 50-60 বছর আগে। গয়লানি সকালে 2.5 আর এবেলা আজশের ঘন লালচে সুগন্ধি দুধ দিয়ে গেছে। খিটখিটে শাশুড়ি আজকাল রান্নাঘরে আসেন না। একদিক দিয়ে সেটা কিছু মন্দ না। তিনি দুবেলা 2 বাটি 1 বলকা দুধ খান। সেটা আলাদা করে তুলে রাখা হয়। দুবেলার চায়ের দুধও আলাদা করা হয়। বাকিটা পরন্ত আঁচে বসিয়ে রাখা হয়। 1 ইঞ্চি পুরুষ সর পড়ে, সোনালি রং, তাতে চাঁদের গায়ের মতো ফুটফুট দাগ। রাতে সেই সর তুলে মধ্যেখানে কাশির বাটা চিনি ছড়িয়ে ভাঁজ করে রাখেন ওহি দিদি। শাশুড়ি 1 চিলতে খান, সুরেনবাবু অর্ধেকটার মতো খান। কেউ এলে একটু খায়, কিছু বাকি থাকলে ওহি দিদি চাখেন। রান্নাঘরের দরজায় শিকলি তোলা থাকে। জানলায় বেড়ালের ভয়ে স্কুলের কর্তৃপক্ষই নতুন জাল লাগিয়ে দিয়েছেন। শরটি রোজ সুগন্ধি গোল টই টুম্বুর হয়ে থাকে। দুপুরের একটু মাছ তোলা থাকে। রাতে জনতা স্টোভে একটু ছক্কা করেন ওহি দিদি। দুজনার জন্য খান কত খাত রুটি করেন, কি অল্প তেলে পরোটা ভাজেন। ঘণ্টাখানেকও লাগে না। বিকেলে স্কুলের কারখানায় ফোরম্যান বাবুর স্ত্রী এসে বললেন, ও মা, ভয় করে না দিদি? গোয়াল ঘরের পেছনের দেওয়ালে তো এতখানি ফাঁক, 1-2 ছোট ছেলে কি রোগাপানা মানুষ দিব্যি গলে আসতে পারে। আর আপনি কিনা দুধের স্বর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকলি তুলে ও ঘরে গিয়ে রেডিও শোনেন। বলি হারি আপনাকে। কর্তাকে নিয়ে তাই নিয়ে হাসাহাসি করেছিলেন, কিন্তু রাতে
হ্যারিকেন জেলে রান্নাঘরে গিয়ে ওহি দিদি দেখলেন সরের এক পাশ থেকে খানিকটা কে ছিঁড়ে নিয়েছে, মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে। নতুন রং করা দেওয়ালে ছোট ছোট আঙুল মুছেছে। ওহি দিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি সর কেটে ফেলে দিয়ে বাকিটাতে চিনি ছড়ালেন। পাথরের বাটিতে তিনজনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাটিটা ডেকচিতে রেখে ঢাকা দিয়ে শিল চাপা দিলেন। চায়ের দুধ খাবার ঘরে টুলিতে রাখলেন। মনটা খারাপ হয়ে গেল। সকালে গিয়ে গোয়াল ঘরটা দেখলেন। বাড়ি সারানোর জিনিস ছাড়া কিছু ছিল না, তবে পাশের পাঁচিলে সত্যি খানিকটা ফাঁক। সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন। সকালে জেলে বউ ৭৫ পয়সায় এক রাশি ছোট ছোট তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল। ওহি দিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন। বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের ওপর তুলে রাখলেন। সন্ধেবেলায় দেখলেন ঝাঁপি কাত, নিচে মেঝের ওপর দুটি মাছ পড়ে আছে। শিকে তোলা মাছ বেশ কম। ওহি দিদি একেবারে তাজ্জব বনে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়াল ঘরের দিকে চোখ গেল। গোয়াল ঘরের উঠোনের দিকে দেওয়াল ছিল না, খালি ওহি দিদির কোমর অবধি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া। হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি গোটা 10 ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার ওপর দিয়ে দেখা যাচ্ছে, আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। ওহি দিদির বুক ঢিপ ঢিপ করতে লাগলো। আছে তাহলে ছেলেপুলে এই নির্বান্ধবপুরীতেও। কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না, বাড়িটা ছিল শ্মশান। ওহি দিদির ছেলেমেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল। শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলে ঝ্যাঁটা নিয়ে তেড়ে যেতেন। কেউ আসতো না ওদের বাড়িতে, কেউ গল্প শুনতে চাইতো না, খাবার চুরি করে খেত না। বাড়ি নাকি শ্মশান? ওহি দিদি গলা তুলে ডাক দিলেন, কে রে আমার সর খায় মাছ খায়? অন্ধকারের মধ্যে ঠেলা ঠেলি চুপ। ওহি দিদি বললেন, আয় গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরিদের দ্বীপের গল্প বলবো। বলার সঙ্গে সঙ্গে সুসুর করে তারা বাঁশের বেড়া টপকে এগিয়ে এলো। ৮-১০টা রোগা রোগা ছেলে মেয়ে, গায়ে জামা নেই, রুক্ষ চুল, সাদা সাদা দাঁত বের করে ফিকফিক করে হাসছে। ওহি দিদি গোলাপি বাতাসার কৌটো খুলে বললেন, কাছে আয়, হাত পাত। অমনি 10টা নোংরা নোংরা হাত পাতা হলো। ওহি দিদি একটা করে বড় বাতাসা, একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞাসা করলেন, তোর নাম কি রে? ছেলেটা একটু খোনা বলল, বগেশ। এরা বুঝি তোর দল? দেখ ও সব খাবার দাবারে হাত দিস রে, কেউ ছুলে বুড়ি ঠাকুমার খাবার নষ্ট হয়। আমি রোজ তোদের খাবার দেব। বগেশ বলল, কি দেবে? কেন, মুড়ি লবেন চুষ দেব, পান দেব, কুচো নিমকি দেব, নোনতা বিস্কুট দেব, আলু নারকেল ঘুগনি দেব, কুচো চিংড়ি ভাজা দেব, কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না, কেমন? বগেশ মাথা দুলিয়ে সায় দিল। ওহি দিদি তাড়াতাড়ি জনতা স্টোভ রকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন, এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড়, আমি তোদের পরিদের দ্বীপের গল্প বলি। ওরা যে যেখানে ছিল শান বাঁধানো উঠোনের ওপর এসে বসে পড়ল। ওহি দিদি বললেন, অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্ট ছেলে ছিল। তার মা ছিল না, সৎ মা ছিল। বগেশ বলল, রমেশ না বগেশ। ওই দিদি বললেন, বেশ তাই হবে, রমেশ না বগেশ।
সৎমা বগেশকে খেতে দিত না, পড়তে দিত না। সকাল থেকে রাত পর্যন্ত খাটাতো, শোবার জন্য খাট দিত না। রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুতো। ওহি দিদি গল্প বলে চলেন, আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে। ক্রমে ওহি দিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয়, গল্পও শেষ হয়। আগে একটু জায়গা নিয়ে রেষারেষি, কোত কোত শব্দ হচ্ছিল। শেষের দিকে সব চুপ। ওহি দিদি গল্প শেষ করলেন। তারপর রক্তাক্ত গায়ে ধুকতে ধুকতে হাঁপুড়ের মতো হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল। অমনি সেই শুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল। সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো। শুটকো বুড়ি পরি হয়ে গেল, আর মা 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 বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল। দুজনকে নিয়ে নৌকো পরিদের দ্বীপে চলে গেল। গল্প শুনতে শুনতে ছেলে মেয়েগুলো ওহি দিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়েছিল। ওহি দিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন, আজকের মতো হলো মানিক, বুড়ি ঠাকুমার খাওয়ার সময় হলো, কাল আবার আসিস। ঝুড়ি ভাজা খেতে দেবো, আর ঘুটে কুড়ুনির রানী হবার গল্প বলবো। এই বলে রান্নাঘরে দৌড়ে শিকলি তুলে এদিকে ফিরে দেখলে ছেলে মেয়েগুলো নিমেষের মধ্যে ভেগেছে। আর খাবার চুরি হতো না সেদিন থেকে। আর ওহি দিদি একা পড়তেন না। সন্ধেবেলার ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্টু লোক ওই ছোড়াগুলোর চোখ এড়িয়ে আসতে পারবে না। বগেশ আমসি চুষতে চুষতে বলতো, কোনো ব্যাটা ছেলেকে এদিকে ঘুমোতে দেব না মা। ওহি দিদি গল্প শেষ করে বললেন, তোরা সব এত রোগা কেন রে, থাকিস কোথায়? বগেশ পুরনো আম কাঁঠাল বটের বনের দিকে দেখিয়ে বলতো, ওই হোথা মোদের আস্তানা। ওই দিদি বলতেন, ওগুলো কথা বলে না কেন, সব বোবা নাকি? তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত। বগেশ বলতো, লজ্জা পায়, জিভ কাঁটাদের বড় লজ্জা মা। ওই দিদি বললেন, দূর বেটা, যারা বড্ড কথা বলে তাদের জিভ কাটা বলে। কাল তালের বড়া করব, তালের ক্ষীর করব, খাবি তো? তাই শুনে সব ওর ঘাড়ে গড়িয়ে পড়ল। ওই দিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন। আহা, খেতে পায় না নিশ্চয়ই, নিশ্চয়ই পাতার কুড়েতে থাকে। মা বাবাগুলো মানুষ না, অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায়। ওদের সুখী করো ঠাকুর। এমনি করে প্রায় 4টে মাস কেটে গেল। সুরেনবাবুদের জন্য স্কুলের হাতায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল। ওহি দিদি বললেন, ও মা, বলে কি, পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয়? মাঘ পড়লে যাব। ছেলেপিলেগুলোর ওপর বেজায় মায়া। দিনগুলোতে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল। ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না সে বিষয়ে ওহি দিদির কোনো সন্দেহ ছিল না। প্রাণ ধরে চলে যাবার কথাটা ওদের বলতে পারছিলেন না। ওদেরও নিশ্চয়ই কষ্ট হবে। কে খাওয়াবে কালো কালো রোগা গরিবের ছেলেদের? পৌষ পার্বণে ওহি দিদি পাটি সাপটা, গোকুল পিঠে, নারকেল নাড়ু, দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন। সুরেনবাবুর সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন। শাশুড়ি বারণ শুনলেন না। 3টে পাটি সাপটা 1 বাটি দুধ পুলি খেয়ে ফেললেন। আর সবাই চলে গেলে সুরেনবাবুও তাস খেলতে মুকুন্দদের ওখানে গেলে ওই দিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন, আয় বগেশ। অমনি ফিক ফিক করে হাসতে হাসতে 10টা ছেলে মেয়ে হাজির হলো। ওই দিদি স্বাদ মিটিয়ে ওদের খাওয়ালেন। তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন। খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে ওই দিদি বললেন, আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি, জানিস বোধহয়।
বগেশ সকলের হয়ে বলল, হুম। যাবি নে আমাদের নতুন বাড়িতে? সবাই জোরে জোরে মাথা নাড়ল। ওহি দিদি বললেন, আমার দুঃখ হবে বলে আঁচল দিয়ে চোখ মুছলেন। তাই দেখে সব কটা ফোঁচ ফোঁচ করে একটু কাঁদল। তারপর বগেশ বলল, মোরাও থাকবো নিমা, মোরাও চলে যাব। কোথায় যাবি রে? পারিস তো আমাদের বাড়িতে আসিস। খুশিতে সব মাথা দোলাতে লাগলো। রান্নাঘরে শিকলি তুলে ওই দিদি ফিরে দেখেন সব পালিয়েছে। ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না। খুব কষ্ট হলো। পরদিন সকালে বাক্স, প্যাটরা, বাসনের সিন্দুক, বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেনবাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিক্সাতে তুলে দিয়ে ওহি দিদি স্বামীকে এই প্রথম মিথ্যে কথা বললেন, তোমরা এগো, আমি গয়লা বউয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে আসছি। শুষ্ক উঠোন, গাছপালা, গোয়াল ঘর দেখলেন। পাঁচিল মেরামত হয়েছিল, কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে আসতো। ওহি দিদি আম বনে ঢুকে খানিকটা ঘুরে এলেন। কোথাও কোনো কুড়ে ঘর কি বস্তি দেখতে পেলেন না। তখন তাদের আর একবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন। এরপর 2 মাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি হলো। নাতি নাতনিকে অনেক দিনের জন্য ওহি দিদির কাছে রেখে গেল। তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসল, এবার নতুন বাড়িতে উঠে এসেছ, এখন বললে দোষ নেই। কি করে 5 মাস ওই হানা বাড়িতে বাস করলে মা, ভেবে পাইনে। সন্ধ্যের পর গ্রামের লোকেরা ও তল্লাটে যায় না, জিপ কাটাদের ভয়ে। তোমরা কিছু দেখোনি? ওই দিদি কাঠ হলেন। শাশুড়ি বললেন, কি বলছো বউ? জিপ কাটা আবার কি? আমরা কাউকে দেখিনি। কে ওরা? উমা, শোনোনি ঠাকুমা, ওই বাড়িটা ছিল এক মস্ত সদাগরের। একবার ভোরবেলায় গয়লাদের ছেলে মেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনই হট্টগোল করেছিল যে কর্তা তাদের 9 জনের জিভ কেটে দিয়েছিলেন। সবচেয়ে বড়টা পালিয়েছিল। সেও আজ 200 বছরের কথা হবে। গয়লাপাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি। তারপর থেকে নাকি আমবাগানে আর বোল ধরে না। আর আশ্চর্যের কথা কি জানো মা, এক্ষুনি দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে। যাই মা, এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দিই। শেষ করলাম আজকের লীলা মজুমদারের গল্প। কেমন লাগলো গল্প দুটি জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলবেন না। তাহলে আজ আসি। আগামী দিন এসে হাজির হব আবার নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।